আজ আবার বেশ কিছুদিন পরে সেই মেয়েটাকে দেখলাম। তখন সন্ধেবেলা 8টাও বাজেনি। আমজাদদার গ্যারেজে বাইকটা ছাড়াতে দিয়ে বেরিয়ে ভাবলাম অটো ধরার আর দরকার নেই, আজ বরং হেঁটেই বাড়ি যাই। এমনিও শীতকাল, হাঁটতে কষ্ট হবে না। তাছাড়া এই বাইক কেনার পর থেকে হাঁটাহাঁটির সাথে বহুদিন সেভাবে সম্পর্কও নেই। গলির মুখের দোকানটা থেকে একটা সিগারেট কিনে ধরাতে যাব, এমন সময় দেখি বড় রাস্তার ঠিক মাঝখানে ডিভাইডারের ওপরে সে দাঁড়িয়ে। পরনে সেই এক টেপ ফ্রক, মাথায় একরাশ কোঁকড়ানো অবিনষ্ট চুল হাওয়ায় উঠছে সামান্য, ফর্সা মুখ, গোলগাল ছোট শরীরটা নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে স্থির হয়ে। আর সেই অবাধ্য চুলের আড়াল থেকে ফেলফেলে করুণ একজোড়া চোখ দিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। আমার শরীরের প্রত্যেকটা গতিবিধির তালে তালে যেন নাচছে তার চোখের মণি দুটো। মেয়েটার বয়স বড়জোর বছর 6-7 হবে। আজকে নিয়ে তৃতীয়বার দেখছি ওই মেয়েটাকে। প্রথমবার দেখেছিলাম মাসখানেক আগে আমাদের পাড়ায়। সন্ধেবেলায় চায়ের দোকানে বেঞ্চে বসে আড্ডা চলছিল পুরো দমে। হঠাৎ দেখি উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটা রিকশার পেছনে আধো আলো আধো অন্ধকার গায়ে মেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি সটান আমার দিকে স্থির হয়ে আছে। সেই জন্যই বোধহয় চোখে চোখ পড়ে গেছিল। গুরুত্ব দিইনি সেই দিন তেমন, আড্ডায় মশগুল ছিলাম। খানিক পরে দেখি সেই রিকশাও নেই আর সেই মেয়েটাও নেই। দ্বিতীয়বার দেখেছিলাম তার ঠিক 2-4 দিন পর সকালবেলায়। বাজারে গেছি আনাজপত্র কিনতে, একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি পাশের দোকানের সামনে দাঁড়িয়ে আছে মেয়েটা। সেই একই রকম নিশ্চল ভঙ্গি, সেই একই স্থির দৃষ্টি আমার দিকে। দোকান থেকে জিনিসপত্র নিয়ে টাকা মিটিয়ে ওই দিকে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। এদিক সেদিক তাকিয়েও তার আর দেখা পাইনি। তারপর আবার আজ কৌতূহল তো খানিকটা ছিল, আজ খানিক বিরক্ত লাগলো। কি চায় মেয়েটা? আমায় কি কিছু বলতে চায়? দাবিটা কি ওর? হনন করে ডিভাইডারের দিকে হাঁটা লাগালাম। এই সময়টায় সাধারণত রাস্তার গাড়ির ভিড়টা একটু বেশিই থাকে। তার মধ্যেই কোনো রকমের রাস্তা পেরিয়ে দেখি সব ভোভা। মেয়েটা পালিয়েছে। আরও বিরক্ত লাগলো, রাগ হলো রীতিমতো। আবার এপারে আসবো বলে দাঁড়িয়ে আছি, এমন সময় চোখে পড়লো একটা চিরকুট। কে যেন পরিষ্কার একটা খাতার পাতা যত্ন করে ছিঁড়ে একটা আদলা ইট চাপা দিয়ে রেখে গেছে। তুললাম কাগজটা, কী সব যেন লেখা আছে ওতে, সমস্ত দেবনাগরী হরপে। ওং সূর্যপুত্রায় বিস্ময়ে মহাকালয় ধীমহি তন্ন যম প্রচোদয়াৎ। এর মাথা মুন্ডু বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারলাম না। কেবল সামনের ওই ওং চিহ্নটা দেখে মনে হলো এটা একটা মন্ত্র হতে পারে। যাই হোক, কাগজটা ভাঁজ করে মানিব্যাগে ঢুকিয়ে বাড়ি চলে এলাম। বেশ অন্যমনস্কভাবে কাটলো গোটা সন্ধেটা। আড্ডা মাত্র আজ আর বেরালাম না। বেশ বুঝতে পারছি কিছু অদ্ভুত এবং অসম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা ঘটছে আমার জীবনে, কিন্তু কি যে ঘটছে তার এক বর্ণমাত্র মাথায় ঢুকছে না আমার। মানিব্যাগ থেকে চিরকুটটা আবার বার করে দেখলাম খানিকক্ষণ। অতি কষ্ট করে লেখাটা পড়েও ফেললাম, কিন্তু এর মানে যে কি? কোনো দেবতার মন্ত্র বা কোনো দেবতার মন্ত্র কিনা তাও বোধগম্য হলো না। ছোটবেলায় সংস্কৃতে কিছু শ্লোক পড়েছি বটে, তবে বেশিরভাগই যদিও ভুলে গেছি। তবুও এই মন্ত্রটা চেনা চেনা ঠেকছে না একেবারেই। অবশ্য হতে পারে কাগজটা ওখানে এমনিই পড়েছিল, আমি সেটা তুলে এনে অহেতুক মাথা ঘামাচ্ছি আর বাকি ঘটনাগুলোর সাথে অনর্থক একটা সংযোগ ঘটানোর চেষ্টা করছি। রাতে ঘুমিয়ে পড়ার পর ঘুমের মধ্যে ভোরের দিকে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। সে স্বপ্নের ধর মুড়ো কোনোটাই নেই, গোটাটা ভালো করে মনেও করতে পারলাম না। দেখলাম বিশাল বড় একটা হল ঘরে একটা কোণায় আমি দাঁড়িয়ে আছি। ঘরের মাঝখান বরাবর বেশ বড় একটা গোল বেদি, আর তার উপরেই দাউ দাউ করে আগুন জ্বলছে, আর কেউ কোথাও নেই। হঠাৎ একটা গম্ভীর কণ্ঠস্বর কানে আসলো, বজ্রের নিনাদের মতো দাপুটে অথচ কি সাবলীল একটা পুরুষ কণ্ঠ। ঘ্যান ঘ্যানে এক সুরে ক্রমাগত একই পংক্তি আবৃত্তি করে চলেছে সে। আমি ঘেমে নিয়ে গেছি। বুকের ওপর ধীরে ধীরে আস্ত একটা পাথর যেন চাপিয়ে দিচ্ছে কেউ। দম নিতে কষ্ট হচ্ছে বেশ বুঝতে পারছি। উত্তরোত্তর বেড়েই চলেছে সেই স্বরের দাপট। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছি আমি। সেই স্বরের আগল থেকে পালাতেই হবে আমায়। কতক্ষণ ধরে ছুটছি জানি না।
কত পথ পেরিয়ে এসেছি তাও অজানা, তবে এখন তার দাপট অনেকটাই স্তীমিত। কিন্তু তার বদলে অন্য একটা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি এখন, একটি খুব মিষ্টি মায়াবী নারী কণ্ঠ। সেই স্বরের নেশায় সারা শরীর যেন বুঁদ হয়ে যাচ্ছে আমার। সম্পূর্ণ মোহগ্রস্তের মতো সেই কণ্ঠ অনুধাবন করে পথ চলছি। যতই তীব্র হচ্ছে সেই অপার্থিব মন্ত্রাচ্চরণ, ততই যেন আরাম বোধ হচ্ছে শরীরে। বুকের ভারটা লাঘব হচ্ছে ধীরে ধীরে। এক অধৌ তন্দার সাগরে তলিয়ে যাচ্ছি আমি। তখনই একটা বিশ্রী কা কা শব্দে ঘুমটা ভাঙল। ধর্মর করে উঠে বসলাম। দেখলাম পায়ের কাছে জানলার একটা পাল্লা গেছে খুলে। সেখান থেকে একটা বেশ বড় আকারের হৃষ্টপুষ্ট কাক বসে তারস্বরে চিৎকার করছে। মেজাজটা একেবারে বিগড়ে গেল। ওই হুস হুস। কাকটাকে তাড়াতে গিয়ে সেই চিরকুটটা চোখে পড়ল। পাশের টেবিলের ওপরই পড়ে আছে। কাল রাতে বোধহয় ঢোকাতে ভুলে গেছি। সেটা তুলে নিয়ে মানিব্যাগে রাখতে গিয়েই চমকে উঠলাম। দেখলাম আগের চিরকুটটা সেখানেই আছে। এটা নতুন একটা, একই সাইজের কাগজ, একই হাতের লেখা, সেই একই মন্ত্র। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এ কোন গোলক ধাঁধায় পড়লাম আমি? কোনো রকমে স্নান খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বাড়িতে এ সকল ব্যাপারে কিছুই জানালাম না কাউকে, কারণ তাদেরকে জানালে অহেতুক তারা দুশ্চিন্তা করবে। ভাবলাম আরও খানিকটা দেখি, তারপর দেখা যাবে। অফিসে পৌঁছে পার্কিংয়ে বাইকটা রেখে খানিকটা অন্যমনস্কভাবে অফিসে ঢুকতে গিয়েই হোঁচট খেলাম। বুড়োটা তার ঝোলা, পুডলি, চাদর, কম্বল সব ছড়িয়ে ছিটিয়ে একসা করে বসে আছে। ছোটোখাটো একটা সাম্রাজ্য বিস্তার করে ফেলেছে বলা যায়। মাসখানেক হলো লোকটা অফিসের পাশে পার্কিং লটটার গায়ে একদম পেছন দিকে আস্তানা গেড়েছে। বেশ বয়স্ক, একেবারে জীর্ণ শীর্ণ দড়ির মতো পাকানো শরীর। চোখেও বোধহয় ভালো করে দেখতে পায় না, তবে ভারী নির্ঝঞ্ঝাট। কেউ খেতে দিলে খায়, না দিলে খায় না, চায়ও না কারোর কাছে। মায়া হয় লোকটাকে দেখলে। রোজই টিফিন টাইমে বাইরে বেরিয়ে কেক বা বিস্কুটের প্যাকেট কিনে দিই লোকটাকে। আমার পুরনো একটা সোয়েটারও দিয়েছি ওকে, নইলে যা ঠান্ডা পড়েছে ঠান্ডায় মারা পড়বে বেচারা। অফিস থেকে বেরাতে আজ একটু দেরি হয়ে গেল। বাইক চালিয়ে ফিরছি। আজ যেন ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে। ঠান্ডায় আঙুল জমে যাচ্ছে, গাড়ি একেবারে চালানো যাচ্ছে না। শীতের মোড়ের কাছের সিগন্যালটা দাঁড়িয়ে পিঠের ব্যাগ থেকে গ্লাভসটা বার করছিলাম। হঠাৎ বাঁদিকের একটা গলির ভেতরে ল্যাম্পপোস্টের নিচে তাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কেমন যেন একটা জেদ চেপে গেল। কি চায় মেয়েটা? আজ জানতেই হবে, যে করেই হোক। বাইকটা নিয়ে গলির ভেতরে ঢুকে গেলাম। কিন্তু কি আশ্চর্য, মেয়েটার সাথে আমার দূরত্ব যেন কমছেই না। মনে হচ্ছে আমি আর সে যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছি। কেবল পায়ের তলার রাস্তা, দোকানপাট, বাড়িঘর সব পিছিয়ে যাচ্ছে এক এক করে। বেশ কিছুক্ষণ চলার পর মেয়েটাকে আর দেখতে পেলাম না। একটা ভাঙাচোরা পুরনো বাড়ির সামনে বাইকটা দাঁড় করালাম। জায়গাটা পুরোপুরি না চিনতে পারলেও বুঝতে পারছি কুটিঘাটের আশেপাশের কোনো একটা জায়গা এটা। গলিটার দুপাশের সবকটি বাড়ি যেন বেশ পুরনো, তা বোঝা যাচ্ছে ল্যাম্পপোস্টের আলোয়। তবে বাকি বাড়িগুলো মোটামুটি বাসযোগ্য। কয়েকটা বাড়ির বন্ধ জানলার ঘষা কাচের পাল্লা দিয়ে টিউবলাইটের ঘোলাটে আলো ঠিকরে বেরাচ্ছে। কেবল এই বাড়িটাই একেবারে যেন মৃত্যুপুরী, যেন আদিম কোনো সভ্যতার ধ্বংসাবশেষ হঠাৎ মাটি ফুঁড়ে ওপরে উঠে আমার সামনে এসে দাঁড়িয়েছে। কত সহস্র বছরের গৌরব, অপমান, উৎসব, নিস্তব্ধতার ইতিহাস যেন গল্পের ডালি সাজিয়ে হাতছানি দিয়ে ডাকছে আমায়। পায়ে পায়ে এগিয়ে গেলাম দরজার দিকে। দরজা বলতে কেবল ফ্রেমটুকুই অবশিষ্ট রয়েছে, দরজার কোনো অস্তিত্বই নেই। ঢুকতে গিয়ে রাস্তার লাইট পোস্টের অস্পষ্ট আলোয় চোখে পড়ল ভাঙা পাঁচিলের একটা ইটের ওপর সাদা মতো কী যেন একটা রয়েছে। সেটা হাতে নিতেই দেখি আর একটা চিরকুট, সেই একই মন্ত্র লেখা চিরকুট আরও একখানা। সেটাকেও ভাঁজ করে পকেটে ঢুকাতে ঢুকাতে ঢুকলাম সেই ধ্বংসাবশেষের ভেতরে। সামনে এক ফালি উঠোন, যদিও এখন আর সেটাকে উঠানের মর্যাদা দেওয়া ঠিক হবে না। আগাছা কাটা ঝোপে ভর্তি হয়ে আছে, পা ফেলাই যেন দুষ্কর। শুধু শীতকাল বলে সাপের ভয়টা নেই।
মাঝের এক ভাঙা পাথরের ফোয়ারা অতীতের আভিজাত্যের স্বাক্ষর বহন করছে। চারপাশের চুন সুরকি খসা ইটের দেয়ালগুলো যেন বিশ্রীভাবে দাঁত বের করে উপহাস করছে। উঠোনটা পেরিয়েই 3টে সিঁড়ি উঠেই বাড়ির দরজা। আর এর অবস্থা বাকিদের মতো, চোরদের জিম্মায় গেছে। ভেতরে ঢুকতেই গোটা শরীরটা যেন কেমন হালকা হয়ে এলো, কেমন স্বপ্নের মতো মনে হলো সব কিছু। এটা কি দেখছি আমি? এই ভগ্নপ্রায় পোড়ো বাড়ির ভেতরে এই রকম হয় কি করে? চতুর্দিকে ঝাড়বাতির ফুটফুটে আলো, দামি দামি আসবাব দিয়ে সুসজ্জিত, দেয়ালে পথিত যশা চিত্রশিল্পীদের আঁকা সব ছবি, সব মিলিয়ে সাবেককালের এক দৈত্যাকৃতি বৈঠকখানার ছবি যেন। এদিক সেদিক ঘুরছি পায়ে পায়ে। একপাশের দেওয়ালে একটা ফুল সাইজের অয়েল পোর্ট্রেট ঝুলছে। ছবিটা একজন মাঝবয়সী পুরুষের। আভিজাত্য যেন চুইয়ে পড়ছে তার দাঁড়ানোর দৃষ্টিভঙ্গিতে। কেবল মুখের বাঁ পাশে একটা ভয়ানক কাটার দাগ, বাঁ চোখ থেকে গাল পেরিয়ে গোপ অবধি লম্বা টানা। অন্যদিকে দেওয়ালে সারি সারি রাইফেল ঝোলানো, সেগুলোর নাম তো দূরে থাক, চোখও দেখিনি কখনো। সেদিকে এগিয়ে একটার গায়ে হাত দিতেই চোখ দুটো আরও একবার যেন ঝাঁঝিয়ে গেল। কোথায় সেই জৌলুস, কোথায় আভিজাত্য? এ তো পরিত্যক্ত ধসে যাওয়া এক ভগ্ন স্তূপ। দেওয়ালের গাবে নেমে আসা একটা বটের ঝুড়িতে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আমি। ছিটকে বেরিয়ে গেলাম বাড়িটা থেকে। সিঁড়ি দিয়ে নেমে কাটাঝোপ ভরা উঠোনটা ঊর্ধ্বশ্বাসে পেরিয়ে প্রধান ফটকের কাছে আসতেই একটা লোকের সাথে দেখা হলো। প্রায় ধাক্কাই লেগে যেত আরেকটু হলে। কোনো রকমে সামলে নিলাম। বেশ উত্তেজিতভাবে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কে তুমি? এ বাড়িতে ঢুকেছো কেন? পোশাক আশাক দেখে তো চোর বলে মনে হচ্ছে না। আমি তখন হাঁপাচ্ছি রীতিমতো, ধাতস্থ হওয়ার সময়টুকুও পাইনি। অসংলগ্নভাবে কোনো রকমে বললাম, আমি আসিনি। ওই মেয়েটা। কোন মেয়েটা? কোন মেয়েটাকে এখানে নিয়ে এসেছো? আমি কাউকে নিয়ে আসিনি, ওই যে বাচ্চা মেয়েটা, ও আমাকে এখানে নিয়ে এসেছে। কোন বাচ্চা মেয়েটা? কোথায় সে? জানি না কোথায় গেল। 6-7 বছর বয়স হবে, ফর্সা গোলগাল চেহারা, কোগড়ানো চুল, গায়ে হালকা নীল টেপ ফ্রক পরা, খালি পা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলাম আমি। ভদ্রলোক একরাশ বিস্ময় ভরা চোখ নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমার দিকে। তারপর ধীর কণ্ঠে বললেন, তুমি জানো তুমি কি বলছো? যা বলছো তা কিন্তু এক প্রকার অসম্ভব। যে বর্ণনা তুমি দিলে সেই রকম একটি মেয়ে এই বাড়িতে থাকতো, কিন্তু প্রায় 50 বছর আগে সে মারা গেছে। প্রত্যুত্তরে কেবল ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে রইলাম আমি। আশ্চর্য হতো বোধহয় ভুলে গেছি। বাস্তবিকই গত 2 দিন ধরে যা যা ঘটছে আমার সাথে, তাতে সারা জীবনে আর বোধহয় কোনো কিছুতেই আমি অবাক হব না। এসো আমার সাথে, বলে তিনি সামনের দিকে হাঁটা লাগালেন। ভদ্রলোকের বয়স 60-এর আশেপাশে হবে। বেটে খাটো শক্তপোক্ত চেহারা, মাথায় পাতলা হয়ে আসা কাঁচা পাকা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, গোবদারি কামানো, আর পরনে ধুতি পাঞ্জাবির ওপর একটা শাল জড়ানো। কয়েকটা বাড়ি পার করে একটা বাড়ির নিচে রোয়াকে বসালেন আমাকে। তারপর নিজে আমার মুখোমুখি বসে ধীর স্বরে বললেন, আমার নাম মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, পেশায় ইতিহাসের অধ্যাপক। ওই গলির মুখের বাড়িটাই আমার। এত রাতে এই গলিতে বাইক ঢোকার আওয়াজ পেয়েই আমার সন্দেহ হলো। তারপর জামাকাপড় বদলে বেরিয়েই তো দেখি তুমি ওই বাড়ি থেকে ছুটতে ছুটতে বেরাচ্ছ। কি হয়েছে বাবা, গোটাটা খুলে বলো। কিছু চেপে রেখো না, আমি হয়তো কিছু সাহায্য করলেও করতে পারি। এতক্ষণে অনেকটাই শান্ত হয়েছি আমি, বুকের ধরফরানিও নেই আর। খানিক ইতস্তত করে বললাম, আমি যা বলবো তা আপনি বিশ্বাস করবেন? আমি নিজেই তো বিশ্বাস করে উঠতে পারছি না গোটাটা। হেসে উঠলেন মৃত্যুঞ্জয় বাবু, বললেন, এ পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের বিশ্বাস অবিশ্বাসের ওপর নির্ভর করে না। আমাদের চিরাচরিত ধ্যান ধারণাগুলোকে ভেঙে খান খান করে দিতে চায়। কিন্তু তুমি নিঃসন্দেহে বলো, কথা দিচ্ছি তোমার প্রত্যেকটা কথা বিশ্বাস করব। আগাগোড়া সবটা সবিস্তারে বললাম তাকে। খুব মন দিয়ে গোটাটা শুনে তিনি চিরকুটটা দেখতে চাইলেন।
মানিব্যাগ খুলে চিরকুট বার করে তার হাতে দিলাম। দেখে বেশ থমথমে গলায় বুড়ো দুটো কুচকে জিজ্ঞাসা করলেন, কটা চিরকুট পেয়েছো? সব মিলে 3টে। তুমি তো বাবা বিশ্রীভাবে জড়িয়ে পড়েছো এই ঘটনায়, আমায় কিছু লুকাচ্ছ না তো? না না, বিশ্বাস করুন, যেটুকু ঘটেছে আমার সাথে তা পুরোটাই তো বললাম আপনাকে। জানো এই মন্ত্রটা কিসের? না, কোনো ধারণা নেই। এটা হলো স্বয়ং যমের আহ্বান বীজ মন্ত্র। কথিত আছে মৃত্যুর আগে যম 4টে চিঠি পাঠিয়ে মানুষকে বোঝায় যে তার মৃত্যু আসন্ন। তুমি 3টে পেয়েছো, আর একটা পাবে। তার মানে আপনি বলতে চাইছেন স্বয়ং যম আমায় এই চিরকুট পাঠিয়েছে, আর খুব শীঘ্রই আমি মারা যাব? খানিক উত্তেজিত হয়ে কথাখানা বললাম আমি। একটা দীর্ঘশ্বাস ফেললেন মৃত্যুঞ্জয় বাবু, তারপর বললেন, ব্যাপারটা যদি অতটাই সহজ হতো তাহলে তো অসুবিধাই ছিল না। আগে এই ঘটনা কারোর সাথে ঘটেনি, তুমিই প্রথম। তাই কোনো কথাই জোর দিয়ে বলতে পারছি না আমি। কিন্তু তুমি যদি শুনতে চাও কেন এসব হচ্ছে তাহলে আমি বলতে পারি। শুনবে? সময় আছে তো? যত সময় লাগে লাগুক, আপনি বলুন। যদি মরেও যাই, কেন মরছি, কি করেছি আমি, এটুকু অন্তত জেনে মরতে পারবো। খানিকক্ষণ চুপ করে কি যেন ভাবলেন তিনি, তারপর শুরু করলেন, শোনো তবে, যে বাড়িতে তুমি ঢুকেছিলে সেটা ছিল রায়দের বাড়ি। রায়রা জমিদার ছিল এককালে। প্রতাপচন্দ্র রায়ের সময় দেশ স্বাধীন হয় এবং তারপর থেকেই ধীরে ধীরে জমিদারি প্রথার অবসান হয়। তার ছেলে প্রশান্ত রায় বেশ বিচক্ষণ মানুষ ছিলেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি তিনি ব্যবসায় লাগিয়ে প্রচুর লাভ করেছিলেন। সুতরাং জমিদারি শেষ হলো, রায়বংশের আভিজাত্য ঠাটবাট অক্ষুণ্ণ ছিল। তবে তোমায় যে গল্পটা বলছি সেটায় এদের কারোর ভূমিকা নেই। গল্পটা হলো প্রশান্ত রায়ের বড় ছেলে প্রণব রায়ের। তিনিও বুদ্ধিমান মানুষ ছিলেন, বাবার ব্যবসার হাল ধরেন, কিন্তু যৌবনে শিকারের নেশায় প্রচুর ঘুরে বেরিয়েছেন। তখনই আমার মুখ থেকে বেরিয়ে এলো, ওই ঘরের দেয়ালে একটা বড় অয়েল পেন্টিং আছে, যার বাঁদিকে চোখের ওপর কাঁটা চিহ্ন। ঠিক বলেছ, উনিই হলেন প্রণব রায়। শিলচরের জঙ্গলে শিকার করতে গিয়ে ভাল্লুকের হাতে মারাত্মক জখম হন। তারপরে এই শিকার পুরোপুরি ছেড়ে দিয়ে ব্যবসায় মন দেন। তার কয়েক বছর পর তার বিয়ে হয়। বিয়ের 2 বছরের মাথায় একটা কন্যা সন্তানের জন্ম হয়, কিন্তু জন্ম দিতে গিয়ে তার স্ত্রী মারা যান। মানসিকভাবে ভেঙে পড়লেন তিনি, কিন্তু দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেননি, বরং মেয়েটিকে একেবারে আগড়ে ধরেছিলেন। এই পর্যন্ত বলে সামান্য থামলেন তিনি। গায়ের শালটা ঠিক করে জড়িয়ে নিয়ে গলাটা দুবার ঝেড়ে নিয়ে ফের বলতে শুরু করলেন, তখন আমি ইতিহাসের অনার্স নিয়ে সদ্য কলেজে ঢুকেছি। রায়বাড়ির ইতিহাস সম্পর্কে জানার খুব কৌতূহল ছিল আমার। আমার বাবাও ও বাড়িতে কাজ করতেন। তারপর আমি পাড়ার ছেলে, পারমিশন পেতে কোনো অসুবিধা হতো না। মাঝে মধ্যেই ওই বাড়ি গিয়ে ওদের লাইব্রেরিতে ঢুকে পুরনো দলিল নথিপত্র ঘেটে ঘুটে দেখতাম। পুরনো আসবাব দেখতাম, নবাবদের থেকে পাওয়া উপহারের লিস্ট, সাহেবদের সিলমোহর করা উপাধি, এইসব পড়তাম। আমি হলফ করে বলতে পারি এখনও ওই বাড়িতে ধ্বংসস্তূপের মধ্যে এমন জিনিস পাওয়া যাবে যার চোর বাজারে হয়তো দাম তেমন উঠবে না, কিন্তু ঐতিহাসিক গুরুত্ব সাংঘাতিক। যাক, সে কথা। আসল ঘটনা এবার তোমায় বলবো। মা মরা ছোট্ট মেয়ে অপু, তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন প্রণব বাবু। আগলে রাখতেন তাকে সর্বক্ষণ। মা বাবা দুজনের দায়িত্ব কর্তব্য একাই পালন করতেন তিনি। সেই মেয়েটাও মাত্র 2 দিনের একটা অজানা জ্বরে মারা গেল। তার বয়স তখন 7 বছর। ব্যাস, এই ধাক্কাটা আর সহ্য করতে পারলেন না প্রণববাবু। মানসিকভাবে ধ্বংস হয়ে গেলেন তিনি। বাইরের অপেক্ষাকৃত যে ছোট্ট মহলটা, সেইখানেই তিনি সম্পূর্ণ নিঃসঙ্গ জীবনযাপন শুরু করলেন। ব্যবসার যাবতীয় সব কিছুই ছোট ভাইকে বুঝিয়ে দিয়ে নিজেকে সরিয়ে নিলেন পুরোপুরি।
এই রকম জীবনযাপন চলল বেশ কয়েক মাস। কাউকে বিশেষভাবে ঘেঁষতেও দিতেন না, ঠিকঠাক খাওয়া দাওয়া করতেন না। শরীর ভেঙে অশীতিপর বৃদ্ধের মতো গরম হয়ে গেছিল তার। সারাক্ষণ মদের নেশায় আচ্ছন্ন থাকতেন। এর মধ্যেই হঠাৎ একদিন কোথা থেকে যেন এক তান্ত্রিককে ধরে নিয়ে এলেন। বিশাল জটাজুটোধারী ছাই মাখা ভীষণ দর্শন এক তান্ত্রিক। প্রণববাবু জিজ্ঞাসা করলেন, বাবা, মৃত ব্যক্তির পুনর্জীবনে কোনো উপায় আছে? তান্ত্রিক বলল, আছে একটা উপায়, কিন্তু অতি ভয়ানক সে পথ। তান্ত্রিক কাপালিকরাও চট করে সেই পথ মারায় না, সুতরাং যা করার তোকে একাই করতে হবে। আমি কেবল শুধু তোকে প্রক্রিয়াটুকু বলে দিতে পারি। এত অবধি বলে আর একবার থামলেন তিনি, কারণ গল্পের তালটা কেটেছে আমার ফোনের শব্দে। রাত হয়েছে, বাড়ি থেকে ফোন এসেছে। মাকে দু চার কথায় ফিরতে দেরি হবে বলে ফোনটা কেটে দিলাম। মৃত্যুঞ্জয়বাবু এবার উঠে দাঁড়ালেন। যেন বহু যুগ আগেকার ভীষণ বেদনাদায়ক কোনো স্মৃতি হঠাৎ করে তাকে আবার খুব যন্ত্রণা দিচ্ছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আবার বলতে শুরু করলেন, সত্যি ভয়ানক ছিল সেই প্রক্রিয়া। মৃত্যুর দেবতা হলেন যম। তাই মৃত ব্যক্তির পুনর্জীবন লাভ করতে গেলে যমকে সন্তুষ্ট করতে হবে। তার উপায় যে কি, তা হলো যমের 5 অনুচর। তারা এই পৃথিবীতে মানুষের মধ্যে মিশে থাকে এবং যমের কাজে সাহায্য করে। তারা হলো কাল অর্থাৎ সময়, ক্রোধ অর্থাৎ রাগ, জরা অর্থাৎ বার্ধক্য, ব্যাধি অর্থাৎ রোগ এবং অসূয়া অর্থাৎ ঈর্ষা বা হিংসা। এই 5 অনুচর মানুষের মধ্যেই লুকিয়ে থাকে। সেরকম 5 জন মানুষ খুঁজে বের করে এই 5 অনুচরের জন্য আহুতি দিতে হবে। তার প্রক্রিয়াও সাংঘাতিক। যমরাজের যজ্ঞের পুরোহিত ছিলেন স্বয়ং অগ্নিদেব। তাই প্রতি মাসের অমাবস্যার রাতে একজন করে মানুষ খুঁজে জীবন্ত অবস্থায় তার হৃৎপিণ্ড বার করে অগ্নিকুণ্ডে বিসর্জন দিতে হবে। আর মুখে বলতে হবে যমের আহ্বান করার বীজ মন্ত্র, যেটা তোমার ওই চিটকুটে লেখা আছে। এইভাবে 5 মাসে 5টি অমাবস্যায় 5 জনকে আহুতি দিলে যম তুষ্ট হয়ে মৃতের আত্মাকে পুনরায় শরীর ধারণ করার অনুমতি দেবে। তখন সেই আত্মা যদি ফিরে আসতে চায়, তাহলেই শরীর ধারণ করতে তার আর কোনো বাধা হবে না। শিউরে উঠলাম আমি। এ কি বিভৎস আচার! একজনকে বাঁচানোর জন্যে 5 জনকে মেরে ফেলতে হবে, তাও এরকম অমানসিক প্রক্রিয়া। ভাবলেই গা গুলিয়ে ওঠে কেমন। মৃত্যুঞ্জয়বাবু বলে চললেন, তোমার বাড়িতে বয়স্ক কোনো লোক কেউ থাকলে জিজ্ঞাসা করে দেখতে পারো। 50 বছর আগে এই কলকাতা শহরে একটা ঘটনা বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল। পরপর 4 মাসের মধ্যে রায়বাড়ির এবং তাদের সাথে সম্পর্কিত 5 জন লোক নিখোঁজ হয়ে যায়। তবে আসল ঘটনা হলো এই 5 জনের মধ্যে আসলে কেবল একজন নিখোঁজ হন এবং তিনি হলেন স্বয়ং প্রণব রায়। আর বাকি 4 জনকে তিনি নিজে খুন করেন। সেই নরমেশ যজ্ঞের প্রথম কোপটা পড়ল রায়বাড়ির সবচেয়ে বিশ্বস্ত এবং করিতকর্মা মানুষটির ওপর, ওই বাড়ির ম্যানেজার মহাদেব চট্টোপাধ্যায়। খুবই নিয়মনিষ্ঠ মানুষ ছিল। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া অবধি প্রতিটি কাজ তার ঘড়ি ধরে চলতো। কাল বা সময়ের আহুতি হলো সে। ঘুমের ওষুধ খাইয়ে প্রায় অজ্ঞান অবস্থায় তার বুক চিরে বের করে আনা হলো তার হৃৎপিণ্ড। আর সেই মন্ত্র উচ্চারণ করতে করতে সেটা অগ্নিকুণ্ডে ফেলা হলো। 2য় মাসে ক্রোধের বলি হলো বাড়ির সবচেয়ে পুরনো মালিক গৌরাঙ্গ। রাগী ছিল তার একমাত্র দুর্বলতা। দিনরাত বাকি চাকরদের সাথে তো বটেই, কখনো সখনো মনিবের সাথেও তার কথা কাটাকাটি চলতো। নিজের রাগকে নিয়ন্ত্রণ করার উপায় তার জানা ছিল না, আর সেই রাগই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। 3য় মাসের পালা এলো রায়বাড়ির আশ্রিত প্রণববাবুর এক দূর সম্পর্কের বিধবা পিসি। অনেক বয়স ছিল তার,
বয়সের ভারে ধীরে ধীরে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে চলত শক্তিহীন হয়ে পড়েছিল। জরার আহুতি হলো সে। আর চতুর্থ মাসে খুন হলো প্রণববাবুর ছোট ভাইয়ের একমাত্র ছেলে গোকুল। বছরের 12 মাসই কোনো না কোনো রোগে ভুগত ছেলেটা। ভারী দুর্বল ছিল তার শরীর। সে গেল ব্যাধির খাতায়। প্রতিটি খুনই হলো মোটামুটি একই উপায়ে। আর এই চতুর্থ খুনের দিন কয়েক পরেই প্রণববাবু নিখোঁজ হয়ে গেলেন। খুব সম্ভবত তার ভাইয়ের ছেলেকে খুন করার পরেই তিনি সম্মিত ফিরে পেয়েছিলেন। অনুতাপ হয়েছিল তার। সেই থেকে প্রায় 50 বছর হয়ে গেল এই বাড়ি খালি পড়ে রয়েছে। প্রথম বেশ কিছুদিন খুব খোঁজাখুঁজি চলল, বেশ শোরগোল উঠল, তারপর থিতিয়ে গেল। প্রণববাবুর ভাই তো ছেলেকে হারিয়ে এই বাড়িতে আর থাকতে চাননি। স্ত্রীকে নিয়ে অন্য জায়গায় চলে যান। তার আর কোনো খোঁজ খবর পায়নি কখনো। কিন্তু সমস্যা হলো আর এক জায়গায়। 4 জনকে আহুতি দেওয়ার ফলে প্রণববাবুর মেয়ে অপু তখন মৃতদের বাসস্থান পেদলোক ছেড়ে পৃথিবীলোকে ফিরে এসেছে। কিন্তু প্রক্রিয়া শেষ হয়নি, তাই সে না পারল শরীর ধারণ করতে, না পারল পেদলোকে ফিরে যেতে। গত 50 বছর মেয়েটা এইভাবে কষ্ট পেয়ে ঘুরে বেড়াচ্ছে। আমিও ওকে দেখেছি কয়েকবার, কিন্তু ও কারোর ক্ষতি করে না, সেই ক্ষমতাও ওর নেই। হয়তো তোমার মাধ্যমে ও কোনোভাবে মুক্তির পথ খুঁজে পেয়েছে, তাই তোমায় দেখা দিচ্ছে বারবার। কিন্তু আমি কিভাবে মুক্তি দেব বলুন তো? আজকের আগে তো এই রায়বাড়ি সম্পর্কে শুনিনি কোনো দিন। এই কথাটা আমাকেও ভাবাচ্ছে। সত্যি কথা বলতে কি, এই রকম ঘটনা গত 50 বছরে এই প্রথম। তাই আমিও ঠিকমতো বুঝে উঠতে পারছি না কেন এই রকম ঘটছে। যা হোক, তুমি এখন বাড়ি যাও, অনেক রাত হলো। আমাকেও একটু ভাবতে দাও। আশা করি একটা না একটা উপায় ঠিক বেরাবে। হাতে বেশ কিছুদিন সময় আছে এখনও। আপনি বরং আপনার ফোন নাম্বারটা আমায় দিন। যদি আরও কিছু জানানোর থাকে তাহলে আপনাকে ফোন করে নেব। আমার তো ফোন নেই বাবা। এক কাজ করো, তুমি বরং তোমার নাম্বারটা আমায় দাও। আমি আমার ছেলের ফোন থেকে ঠিক সময় মতো তোমায় ফোন করে নেব। মানিব্যাগ থেকে একটা অপ্রয়োজনীয় কাগজ বের করে তাতে ফোন নাম্বারটা লিখে ওনার হাতে দিলাম। উনি কাগজটা নিয়ে বললেন, ওই দেখো, এতক্ষণ কথা বললাম, তোমার নামটাই তো জানা হলো না। কি নাম তোমার? আমার নাম সায়ন। বেশ বেশ, সাবধানে বাড়ি যাও, আর দুশ্চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপরে দিন 10 কেটে গেল। সেই মেয়েটাকেও দেখিনি এর মধ্যে। জীবন অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক খাতে বইছে। মনটা খানিকটা হলেও অন্যদিকে ঘুরে গেছে। সেই দিনকার ভয় দুশ্চিন্তা আর প্রায় নেই বললেই চলে। এমনই সময় একদিন ভোরবেলায় 6:30 নাগাদ ফোনটা এলো। অত ভোরে একটা অজ্ঞাত নাম্বার দেখে খানিক বিরক্তভাবেই ধরলাম ফোনটা। হ্যালো, আমি মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বলছি, চিনতে পারছো? নিমেষের মধ্যেই ঘুম টুম উড়ে গেল কোথায়। খানিক উৎসাহের সাথেই বললাম, হ্যাঁ হ্যাঁ বলুন। আজকের দিনটার কথা মনে আছে তো? আজকের কি আছে বলুন তো? আরে আজকেই তো সেই দিন, পৌষ মাসের অমাবস্যা। 50 বছর আগে সেই পঞ্চম মাস তো পৌষ মাস হওয়ারই কথা ছিল, কিন্তু তার আগেই তো প্রণববাবু পালিয়ে গেলেন। দিন 10 আগেকার সেই ভয় দুশ্চিন্তা আবার সাথে সাথে আমায় গ্রাস করে ফেললো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাও কোনো রকমে বললাম, আপনি কি কোনো উপায় বার করতে পারলেন? উপায় কিছু বের করিনি বটে, তবে আমার বিশ্বাস তোমার ভয়ের কোনো কারণ নেই। যতটুকু আমি বুঝলাম তাতে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বলেই ফোনটা কেটে দিলেন তিনি। ফোনটা রেখে বেশ কিছুক্ষণ স্থানুর মতো বিছানায় বসে রইলাম। মৃত্যুঞ্জয় বাবুর আশ্বাসবাণীতে খুব একটা নিশ্চিত হতে পারছি না মোটেই। তবে আজকেই কি আমার শেষ দিন? কিন্তু মরে যাওয়ার মতো কি এমন করলাম আমি? বাড়িতে কিছু জানাইনি এখনো, আর জানাবই বা কি? জানাবার মতো কোনো ঘটনাই তো ঘটেনি। যাক গিয়ে, যা কপালে আছে হবে। ভেবে যখন কিছুই বার করতে পারছি না, তখন ভাবার দরকার নেই। তবুও মারাত্মক অস্বস্তিতে কাটলো গোটা সকালটা। কোনো রকমে আনমনে স্নান খাওয়া সেরে বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে।
সেখানে গিয়ে অস্বস্তি কমার বদলে উল্টে বেড়ে গেল যেন। কাজকর্ম তো দূরস্থান, খানিকক্ষণ চুপচাপ এক জায়গায় বসতে অবধি পাচ্ছি না। এক একটা মিনিট এক একটা বছরের মতো মনে হচ্ছে। লাঞ্চ টাইমে কোনো রকমে হুড়মুড় করে বেরিয়ে একটা সিগারেট ধরালাম। লম্বা একটা টান দিয়ে এক গাদা ধোয়া ছেড়ে গাছের নিচে বসতে গিয়ে দেখি ছেঁড়া কম্বলটা গায়ে জড়িয়ে বুড়োটা কেমন জুবুথুবু হয়ে কুকড়ে বসে ঝিমোচ্ছে। উঠলাম ফের। পাশের দোকানটা থেকে একটা কেক নিয়ে ওর সামনে রেখে ওর পাশের দেয়ালটায় হেলান দিয়ে দাঁড়ালাম। আনমনে ওর খাবার দেখছিলাম। সিগারেটটা শেষ হয়ে এসেছে, পাশে ফেলে পা দিয়ে পিষতে গিয়েই বুকটা ধরাস করে উঠল। উল্টো দিকে গাছের নিচে মেয়েটা দাঁড়িয়ে আছে, সেই একই নিশ্চল ভঙ্গি। কিন্তু আশ্চর্যের বিষয় এটা নয়, অন্য একটা। ওর সেই ফেলফেলে করুণ দৃষ্টি সেই একই রকমভাবে স্থির হয়ে আছে, কিন্তু আমার দিকে নয়, বরং এক দৃষ্টে মেয়েটা তাকিয়ে আছে সেই বুড়োটার দিকে। মাথার ভেতর যেন বিদ্যুৎ গতিতে কি একটা খেলে গেল। হুমড়ি খেয়ে বুড়োটার মুখের কাছে বসে পড়লাম। এই অবিনষ্ট সনের মতো চুলের আড়ালে বুড়োর মুখটা ভালো করে দেখা হয়নি কোনো দিন। সূর্যের তাপে ঝলসে যাওয়া একটা মুখ, শত শত বলিরেখা আর কুঁচকে যাওয়া চামড়া মুখের আদলটাই বদলে দিয়েছে পুরোপুরি। তবু তারই মাঝে দেখে নিয়েছি যা দেখার। মুখের বাদিকে ভুরু থেকে গোপ অবধি শুকিয়ে থাকা একটা কাটার দাগ। হ্যাঁ, ইনি স্বয়ং প্রণব রায়। 50 বছর আগে একমাত্র নিখোঁজ হওয়া সম্ভ্রান্ত রায়বংশের ছেলে আজ আমার সামনে ফুটপাতের ভিখারির জীবন কাটাচ্ছে। বুকের ভেতর যেন 100 হাতুড়ির ঘা পড়ছে ক্রমাগত। নিজের ধুকপুকানির শব্দ নিজেই স্পষ্ট শুনতে পাচ্ছি। এই তো এবারে যেন মনে হচ্ছে ক্রমশ জটিল হয়ে ওঠা একটা ধাঁধার একমাত্র মিসিং লিঙ্কটা খুঁজে পেয়েছি। তাকালাম একবার উল্টো পাড়ের গাছতলার দিকে। মেয়েটা আর নেই ওখানে। জানতাম ওকে আর দেখতে পাবো না, তবু ছুটে গেলাম ওখানে। ঠিক যা ভেবেছিলাম তাই। আর একটা চিরকুট পড়ে আছে ওখানে, জমের শেষ চিঠি। সযত্নে সেটাকে তুলে মানিব্যাগে ঢুকাতে ঢুকাতে অফিসে ঢুকলাম। বলাই বাহুল্য, কাজ আমার মোটামুটি মাথায় উঠে গেছে। উত্তেজনায় টকবক করে ফুটছি রীতিমতো। কল লিস্ট থেকে মৃত্যুঞ্জয়বাবুকে 3 বার ফোন করে ফেললাম, কিন্তু প্রতিবারই একই কথা বলল, পরিষেবা সীমার বাইরে। যাই হোক, ছটফট করতে করতে কোনো রকমে বিকেল 5টা অবধি কাটিয়ে সিনিয়রকে গোটা গোটা ঢপ মেরে বেরালাম অফিস থেকে। লাফাতে লাফাতে পার্কিংয়ে ঢুকতেই হঠাৎ চিন্তাটা মাথায় এলো। সত্যিই তো, কথাটা তো আগে ভেবে দেখিনি। প্রণববাবুকে রায়বাড়িতে নিয়ে তো যাব, কিন্তু নিয়ে যাব কি করে? বলবো কিভাবে এটা ওনাকে? যদি যেতে না চায়? আমি তো আর কিডন্যাপার নই যে জোর করে তুলে নিয়ে চলে যাব। তাহলে বাইকটা বের করে দোকানটায় আরেকবার গেলাম। একটা স্লাইস কেকের প্যাকেট কিনে বাইকটা প্রণববাবুর সামনে এনে দাঁড় করালাম। তিনি তখনও ঝিমোচ্ছেন। কেকের প্যাকেটটা ওনার সামনে রেখে বেশ খানিকক্ষণ ইতস্তত করে শেষমেশ খুব মোলায়েম সুরে বললাম, আপনাকে কিন্তু একটিবার আমার সাথে যেতে হবে। কথাটা শুনে প্রণববাবু তার আধবোঝা ডান চোখটা খুলে তাকালেন আমার দিকে। তারপর অবাক হয়ে দেখলাম তিনি যেন এতক্ষণ আমার জন্যই অপেক্ষা করছিলেন। কথাটা শুনেই গায়ের ছেঁড়া কম্বলটা ফেলে বেশ কয়েকবার চেষ্টা করে মাটি থেকে উঠে দাঁড়ালেন তিনি। তারপর বিনা বাক্য ব্যয়ে সোজা আমার বাইকে এসে বসে পড়লেন। এত সহজে গোটা ব্যাপারটা ঘটে যাবে এটা আশা করিনি। খানিক হকচকিয়ে গিয়েছিলাম। কোনো রকমে তার উদ্দেশ্যে বললাম, সাবধানে বসবেন, বলেই বাইকটা ছুটিয়ে দিলাম। কিন্তু অত তাড়াতাড়ি বেরিয়েও কোনো লাভ হলো না। ট্রাফিক জ্যামের চক্করে 40 মিনিটের পথ পৌঁছাতে 1.5 ঘন্টা লেগে গেল। রায়বাড়ির সামনে যখন পৌঁছালাম তখন প্রায় 7টা ছুঁই ছুঁই। বাইকটা স্ট্যান্ড করে প্রণববাবুকে নিয়ে ভেতরে ঢুকতে গিয়ে দেখি তার শরীরে তখন যেন যুবকের তেজ বিরাজ করছে। একা একাই ওই অন্ধকারের ভেতর ঢুকে কাটা ঝোপে ভরা উঠোন পেরিয়ে তত্তর করে হেঁটে চলেছেন। অগত্যা আমিও তার পিছু নিলাম। সিঁড়ি দিয়ে ঢুকে তার পেছন পেছন একটা ঘরে ঢুকে পড়লাম। ঘুটঘুটে অন্ধকার সেখানে, সাথে একটা প্রাচীন গুমোট গন্ধ। ফিসফিস করে একবার প্রণববাবু বলে থেমে গেলাম। কিসে একটা যেন হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। আর একটু হলে
মোবাইলের ফ্ল্যাশটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু কাজ করলো না। অমাবস্যা বলে চাঁদের আলোটুকুও এসে পৌঁছাচ্ছে না ইটের ফোকর দিয়ে। অগত্যা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকারে চোখ সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এমন সময় হঠাৎ অমানসিক একটা চিৎকারে পিলে টিলে চমকে উঠল একেবারে। ডাকাতের মতো অট্টহাসি আর মহিলাদের উলুধ্বনির মাঝামাঝি সেই আওয়াজ। সাথে সাথেই কোথা থেকে যেন একরাশ আলো এসে ছিটকে পড়ল আমার চোখে। দেখলাম ঘরের ঠিক মাঝ বরাবর একটা বেদি, তার ওপরে রাখা অগ্নিকুণ্ডে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। আর তার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে দু হাত তুলে উন্মাদের হাসি হাসছেন স্বয়ং প্রণব রায়। বিস্ফারিত চোখে সেই অপার্থিব দৃশ্য প্রত্যক্ষ করছি। কি দাপট তার অর্থহীন অট্টহাস্যে। ওরকম জীর্ণ ক্ষয়াটে শরীর থেকে এরকম আওয়াজ বেরাতে পারে তা আমার কল্পনার অতীত ছিল। বুকের ভেতরে ধুকপোকানি এখন প্রায় রেল ইঞ্জিনের মতো আওয়াজ করছে। এখন অবশ্য সে হাসির দাপট কমতে কমতে একটা বিড়বিড়ে গোঙানির রূপ নিয়েছে। হঠাৎ পায়ের তলার মাটি যেন কেঁপে উঠল, শরীরের প্রতিটা লোমকূপ যেন সজাগ হয়ে উঠল সহসা। মাটির তলা থেকে একটা অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে আসছে, বর্ষার কালো মেঘের মতো গম্ভীর এক পুরুষ কণ্ঠ। সেই স্বর আমার খুব পরিচিত। আমি আগে শুনেছি এই আওয়াজ, স্বপ্নে এই ঘরটাও আমি দেখেছি আগে। ঘরের ভেতরকার দৃশ্যমানতা খুবই কম, কেমন একটা ধোঁয়াটে কুয়াশা যেন ঘিরে রয়েছে ঘরের প্রত্যেকটা কোণ। ওরকম দাউ দাউ করে আগুন জ্বলা সত্ত্বেও সব কিছু অস্পষ্ট দেখাচ্ছে। তবু তারই মধ্যে দেখলাম যেন চারটে ফ্যাকাশে কুয়াশার মতো ছায়ামূর্তি একে একে কোথা থেকে উদয় হলো। প্রথমটি মনে হলো ধুতি পাঞ্জাবি পরা এক পৌর, দ্বিতীয়টি লুঙ্গি ফতুয়া পরা এক বৃদ্ধ, তারপর সাদা থান পরা এক বৃদ্ধা, এবং শেষে হাফ প্যান্ট পরা খালি গায়ে একটি বাচ্চা ছেলে। একে একে তারা অগ্নিকুণ্ডটাকে ঘিরে দাঁড়িয়ে পড়ল। ওদিকে সেই কণ্ঠের দাপট উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে মন্দ কণ্ঠে উচ্চারিত সেই আদিম বীজ মন্ত্র, ওম সূর্যপুত্রায় বিদ্মহে মহাকালায় ধীমহি তন্নো যম প্রচোদয়াৎ। সাথে একটা সুরেলা নারী কণ্ঠ যেন আসছে কানে। কোন সুদূর বিস্তৃত থেকে ভেসে আসা সেই মোহিনী শক্তি যেন জুড়িয়ে দিচ্ছে গোটা শরীর, মুছে দিচ্ছে সব ক্লেশ যন্ত্রণা দুশ্চিন্তা। ডান দিকে চোখটা পড়তেই দেখি সেই মেয়েটা দাঁড়িয়ে, প্রণব রায়ের মেয়ে অপু। আমার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অগ্নিকুণ্ডের দিকে। সেই আলোয় চিকচিক করছে তার দু চোখ। অপু কাঁদছে নীরবে। অন্যদিকে দৃশ্য যার পর নয় ভয়ঙ্কর। প্রণববাবুর শরীরটা মাটি থেকে বেশ কয়েক হাত ওপরে শূন্যে ভাসছে, যন্ত্রণায় দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে গেছে একেবারে। তার চিৎকারের শব্দ চাপা পড়ে যাচ্ছে মন্তাচরণের আড়ালে। এক সময় তার বুকের চামড়া পাঁজর সব বিদীর্ণ করে বেরিয়ে আসতে থাকে তার হৃৎপিণ্ডটা। সে দৃশ্য চোখে দেখা যায় না। তার উপর সেই উভয় কণ্ঠ, কোরাসের দাপট এতটাই বেড়েছে যে অনুনাদ সৃষ্টি হচ্ছে গোটা ঘর জুড়ে। মেঝে দেওয়াল কাঁপতে শুরু করেছে রীতিমতো। এই বুঝি হুড়মুড় করে ভেঙে পড়বে সেই মৃত্যুপুরী। বিপদ বুঝে দৌড়াতে লাগলাম। উঠোন পেরিয়ে প্রধান ফটক টপকে যখন দম নেওয়ার জন্য দাঁড়িয়েছি, দেখি উল্টো দিকে সেই মৃত্যুঞ্জয় বাবু আসছেন। আমি তখন উত্তেজনার সপ্তমে প্রায় চিৎকার করেই বলে উঠলাম, কোথায় ছিলেন এতক্ষণ? দুপুরবেলা কতবার ফোন করলাম, একবারও তো লাগলো না। এদিকে তো সব শেষ। শেষ? কি শেষ হয়ে গেল? উৎসাহের চোটে প্রায় এক নিঃশ্বাসে গড়গড় করে দুপুর থেকে সব ঘটনা বলে গেলাম। শুধু মৃদু হেসে তিনি বললেন, তোমায় তো বলেছিলাম তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, সব আপনিই ঠিক হয়ে যাবে। তা ঠিক, তবে আমার কিন্তু কিছু প্রশ্ন আছে। এগুলো না জানতে পারলে মনে মনে শান্তি পাচ্ছি না। ঠিক করবো এখন? করো। বাচ্চা মেয়েটা আমার মাধ্যমে কি তার বাবার ওপর প্রতিশোধ নিল? যে প্রণববাবুর জন্যে প্রায় 50 বছর ধরে তার আত্মা কষ্ট পেয়ে এসেছে, তাকে মেরে এবারে কি মুক্তি পেয়ে গেল অপু? মৃত্যুঞ্জয়বাবু উচ্চস্বরে হেসে বললেন, প্রতিশোধ? তুমি আগাগোড়া কিছুই বোঝোনি এতদিনে। গল্পটা প্রতিশোধের কখনোই ছিল না।
গল্পটা ছিল অসূয়া বা ঈর্ষার, যমের শেষ অনুচরের। প্রণব রায় তার ভাইয়ের ছেলেকে খুন করেছিলেন কেবল ঈর্ষার বশবর্তী হয়ে। তার নিজের স্ত্রী সন্তান দুজনেই মারা গিয়েছিল, অথচ তার ভাই স্ত্রী পুত্র নিয়ে সংসার করছে, এটা তার সহ্য হচ্ছিল না। ব্যাধির আহুতি হিসাবে তিনি আরও অনেককেই বেছে নিতে পারতেন, কিন্তু তিনি গোকুলকে বেঁচেছিলেন কেবল ঈর্ষার কারণে। সেই সময়ে প্রণববাবুর নিজের থেকে বেশি ঈর্ষাপরায়ণ লোক আর কেউ ছিল না তার আশেপাশে। অর্থাৎ যমের শেষ অনুচরের আহুতির জন্যে সব থেকে যোগ্য ব্যক্তি ছিলেন তিনি নিজে। আর সম্ভবত গোকুলকে খুন করার পর তিনি নিজেও এটা বুঝতে পেরেছিলেন, তাই ভয়ে পালিয়ে যান। ভেবে দেখো, তিনি নিজে এত বছর বেঁচেছিলেন শুধু আজকের দিনে মরবেন বলে। কালের নিয়ম লঙ্ঘন করবে এমন ক্ষমতা কারণ নেই। 50 বছর আগে শুরু হওয়া একটি বৃত্ত আজ সম্পূর্ণ হলো, আর এটার জন্যেই অপু তোমায় দেখা দিচ্ছিল বারবার। কিন্তু আমি কেন? আমার জায়গায় অন্য কেউ নয় কেন? আমার সাথে রায়বাড়ির সম্পর্কটা কি? রহস্যময় একটা হাসি হাসলেন মৃত্যুঞ্জয় বাবু। সম্পর্ক? আচ্ছা বাবা, তোমার নামটা যেন কি বলেছিলে? সায়ন সরকার। কেন বলুন তো? যা জিজ্ঞাসা করছি শুধু তার উত্তর দাও। তোমার মায়ের নাম কি? প্রজ্ঞা সরকার। বিয়ের আগে কি নাম ছিল? প্রজ্ঞা রায়। কেন বলুন তো? এবার শেষ প্রশ্ন, তার বাবা অর্থাৎ তোমার দাদুর নাম তোমার মনে আছে? হ্যাঁ, থাকবে না কেন? প্রবোধ রায়। জানো এই প্রবোধ রায় কে ছিলেন? মানে কে ছিলেন? প্রশান্ত রায়ের ছোট ছেলে, অর্থাৎ প্রণব রায়ের ছোট ভাইয়ের নাম হলো প্রবোধ রায়, যার ছেলে গোকুলকে প্রণববাবু নিজে হাতে খুন করেছিলেন। মানে কি বলছেন আপনি? কোনোদিন তো মা এসব কথা বলেননি আমায়। তোমার মা এসব তোমায় বলবেন কি করে? তার কারণ হলো তোমার মাও সেই বিষয়ে খুব একটা বেশি কিছু জানেন না। রায়বাড়ি থেকে 4 মাসে 5 জন নিখোঁজ হওয়ার পর তোমার দাদু ভয় পেয়ে যান, ভাবেন এসব তাদের পরিবারের কোনো পুরনো শত্রুর কাজ, তাই ও বাড়ি থেকে অন্যত্র নিজেদের পরিচয় গোপন রেখে চলে যান। সেখানেই বছর 2 বাদে তাদের আরেকটি সন্তান জন্মায়, অর্থাৎ তোমার মা প্রজ্ঞা রায়। সেই অর্থে অপু কিন্তু সম্পর্কে তোমার মাসি হন, আর এই মুহূর্তে রায়বংশের একমাত্র উত্তরাধিকারী কিন্তু তুমি। সুতরাং অপু তোমায় ছাড়া আর কাকে দেখা দেবে বলো? হতভম্ব হয়ে শুনছিলাম কথাগুলো, যেন ছেলেবেলায় ঠাকুমার কাছে কোনো রূপকথার গল্প শুনছি এক মনে। অন্য সময় হলে হয়তো এতক্ষণে সব গাঁজাখুরি বলে ভাগিয়ে দিতাম ভদ্রলোককে, কিন্তু গত কয়েকদিনে আমার সাথে যা যা হয়েছে এবং আমি যা প্রত্যক্ষ করেছি তাতে অবিশ্বাস করার ক্ষমতা লুপ্ত হয়েছে আমার। এখন পৃথিবীর যে কোনো লৌকিক অলৌকিক সব ঘটনা আমি মন থেকে বিশ্বাস করি। এই থিওরিটা কল্পনাতেই আসেনি এতক্ষণ। এবার ভদ্রলোকের কথায় বোধ হয় মাথার ভেতর জটটা ছাড়ছে একে একে। কিন্তু আপনি এসব কথা জানলেন কি করে? এই মাঝের কয়েকদিন একটু খোঁজ খবর করলাম, তাতেই বেরিয়ে এলো, আর তখনই আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। আর যাই হোক, তোমার কোনো ক্ষতি হবে না, অপু হতে দেবে না। আর একটা প্রশ্ন আছে, ওই যে পুরুষ আর নারী কণ্ঠের মন্ত্রাচ্চরণ শুনলাম, ওরা কারা? ওরা হলো মৃত্যুর 2 প্রতীক। ওই পুরুষ কণ্ঠ হলো মৃত্যু যন্ত্রণার প্রতীক, আর নারী কণ্ঠ হলো মৃত্যু যন্ত্রণা পরবর্তী মৃত্যু অবধি একটি মসৃণ আরামদায়ক যাত্রার প্রতীক। বুঝতে পারলে? বড় করে ঘাড় নাড়লাম আমি। মৃদু হাসলেন মৃত্যুঞ্জয় বাবু, বললেন, এবার সাবধানে বাড়ি যাও, অনেক ধকল গেছে তোমার ওপর এই কদিন। শুধু শেষে একটা কথা বলবো তোমায়, উত্তরাধিকারে পাওয়া সব জিনিসের ওপর অধিকার ফলাতে নেই। আমি জানি এই রায়বাড়ির অধিকারের ক্ষমতা এখন তোমার আছে, কিন্তু আমার অনুরোধ, এখানে কোনোদিন আর ফিরে এসো না, তাতেই তোমার মঙ্গল হবে। এই ঘটনাটা কেবল একটা দুঃস্বপ্নের মতো তোমার স্মৃতিতে থেকে যাক, তার বেশি কিছু না। ওনার থেকে বিদায় নিয়ে বাড়ি চলে এলাম। না, ওই সম্পত্তি ভোগ দখলের বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, তবে ওই বংশের ইতিহাস সম্পর্কে জানার ইচ্ছে রয়েছে পূর্ণ মাত্রায়। যাই হোক,
আপাতত আজ ঘুমের দরকার। দু চোখে সারা রাজ্যের ঘুম এসে জড়ো হয়েছে। শোয়ার আগে কি মনে হলো, মানিব্যাগটা খুলে ভেতরে উকি দিলাম একবার। মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল আমার। একটা চিরকুট আর নেই ওখানে। পরের দিন ঘুম থেকে উঠতে বেশ বেলাই হয়ে গেল। শরীরটা এতটা ঝরঝরে, এতটা হালকা বহুদিন লাগেনি। ভাবলাম মৃত্যুঞ্জয় বাবুকে একটা ফোন করি। আজ সকালে ওই বাড়ির কোনো নতুন আপডেট আছে নাকি, কৌতূহল হচ্ছে খুব। কল লিস্ট খুলে নাম্বারটা ডায়াল করলাম। আজ রিং হচ্ছে। 2-4 বার রিং হতেই ফোনটা ধরলো কেউ। হ্যালো। হ্যালো, মৃত্যুঞ্জয় বাবু আছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি সায়ন বলছি। ওদিকের খবর খুব জানতে ইচ্ছা করলো, তাই ফোন করলাম। কোন দিকের বলুন তো, বুঝলাম না ঠিক। আর সায়ন বলে কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। আরে আমি সায়ন সরকার, প্রবোধ রায়ের নাতি। কাল রাতে এত কথা হলো। কাল রাতে? কি আবোল তাবোল বলছেন? আমি আজ প্রায় 1 মাস বাদে কলকাতায় ফিরেছি। মানে আপনি মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বলছেন তো, ইতিহাসের অধ্যাপক? হ্যাঁ, এইসব তো ঠিক বলছেন আপনি, কিন্তু অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ওপর একটি এক্সিবিশনের কাজে 1 মাস দিল্লি ছিলাম আমি। এই আজ ভোরেই ফিরলাম। আচ্ছা বেশ, তাহলে আপনার সাথে কি একবার দেখা করা যাবে? কিছু কথা ছিল। একেবারে হতাশ হয়ে কথাগুলো বললাম আমি। আচ্ছা আসুন, আমার বাড়ি চিনতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, চিনি আমি, বলেই ফোনটা রেখে দিলাম আমি। তারপর হতভম্ব হয়ে বসে রইলাম কিছুক্ষণ। এ আবার কি, গত কদিন এত অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি, ভেবেছিলাম সারা জীবনে কোনো ঘটনাই আর আমায় আশ্চর্য করতে পারবে না। কিন্তু প্রতিবারই কেউ না কেউ এসে আমার ধারণাগুলো খান খান করে ভেঙে দিচ্ছে। তাড়াতাড়ি বেরিয়ে এসে গলিটার মুখের বাড়িটার কাছে বাইকটা দাঁড় করালাম। কলিং বেল বাজাতেই একজন পরিচালিকা গোছের মহিলা বেরিয়ে এলেন। মৃত্যুঞ্জয় বাবু আছেন? ওনার সাথে কিছু কথা বলার ছিল আমার। হ্যাঁ আপনি বসুন, আমি ডাকছি। বলেই সে ভিতরে চলে গেল। জুতো খুলে বাইরের ঘরটায় ঢুকতে ঢুকতে দেখি ভেতর থেকে একজন বেটে খাটো পৌর ভদ্রলোক বেরিয়ে আসছেন। গায়ের জামাটার বোতাম আটকাতে আটকাতে বললেন, বলুন কি কথা আছে আপনার? আপনি মৃত্যুঞ্জয় চ্যাটার্জি? হ্যাঁ বলুন। আমার মুখ দিয়ে কথা আর সরছে না, গলা শুকিয়ে কাঠ। তবু তারই মধ্যে কোনো রকমে বললাম, রায়বাড়ির ইতিহাস নিয়ে কিছু ইনফরমেশন। আমার মুখের কথা কেড়ে নিয়ে তিনি বললেন, আপনি মানে তুমি ইতিহাসের স্টুডেন্ট, রায়বংশের ইতিহাস নিয়ে পেপার বানাতে চাও? হ্যাঁ মানে যদি কিছু। বলতে বলতে ঘরের দেয়ালের দিকে চোখ পড়ল। চমকে উঠলাম আর একবার। এই তো কালকের সেই ভদ্রলোকের ছবি। উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলাম আমি, উনি কে? উনি তো আমার বাবা, মহাদেব চ্যাটার্জি। মহাদেব চট্টোপাধ্যায় মানে রায়বাড়ির ম্যানেজার, যিনি 50 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। বাহ, ভালো ইনফরমেশন জোগাড় করেছো তো। বসো বসো। তোমার বয়সে আমারও বেশ ইন্টারেস্ট ছিল ওই বাড়ির সম্পর্কে। ওদের লাইব্রেরি থেকে অনেক দলিল, সিলমোহর, দস্তাবেজ জোগাড় করেছিলাম আমি। তুমি বসো, বুঝলে? আমি একটু আসছি। বলতে বলতে ভেতরে ঢুকে গেলেন তিনি। আমি আর দাঁড়ালাম না, বেরিয়ে পড়লাম ওই বাড়ি থেকে। মাথার ভেতর আমার তালগোল পাকিয়ে যাচ্ছে যেন। এতক্ষণ যেখানে ধাঁধার শুরু ভাবছিলাম, সেখানেই তো আসল ধাঁধাটা অপেক্ষা করছে। সেটা খেয়ালই করিনি। এর অর্থ হলো সেই যজ্ঞের প্রথম আহুতি স্বয়ং মহাদেব চট্টোপাধ্যায় ওরফে কাল বা সময় এতদিন ধরে আমার যাবতীয় তথ্য দিয়েছেন এবং আমায় সঠিক পথে গাইড করেছেন। বারবার সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলেছেন, কারণ মহাকাল হলো মহাদেবের আরেকটি রূপ। এক মাথা ধোঁয়াশা নিয়ে বাড়ি থেকে রওনা হতে গিয়ে কি মনে হলো, বাইকটা ঘুরিয়ে রায়বাড়ির দিকে গেলাম। দেখি সামনে কিছু মানুষের জটলা। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? জানতে পারা গেল গতকাল রাতে রায়বাড়ির বাইরের মহলটি একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। খুবই জীর্ণ অবস্থা হয়েছিল বাড়িটার। তবে কোনো এক ভিখারি নাকি ঠান্ডায় ওই বাড়িতে আস্তানা গেড়েছিল কিছুদিন ধরে। বাড়ি ধসে সেই বেচারাও মারা পড়েছে। অস্থি মজ্জা সব থেতলে গিয়েছে একেবারে। পুলিশকেও খবর দেওয়া হয়েছে, তারা এসে যা ব্যবস্থা করার করবে। সব কথা শুনে মনে মনে হাসলাম খানিক। বাড়ির দিকে রওনা দিতে দিতে ভাবলাম, প্রকৃতি কি সুন্দরভাবে তার স্বপক্ষে
এমন অলিবাই খাড়া করে রাখে যাতে ভবিষ্যতে কেউ এই ঘটনাকে অতি প্রাকৃতিক না ভাবতে পারে। সত্যি কালের নিয়ম লঙ্ঘন করতে পারে এমন সাধ্য কার? এতক্ষণ শুনছিলেন লেখক সায়ন্তন দাসের কলমে শেষ অনুচর। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকু, দেখা হচ্ছে আরও একটি গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।